মদের বোতলটা এভাবে চেপে ধরে মুখের মধ্যে দেওয়া হয়েছিল আমার। বোট ক্লাবে ধর্ষণ হত্যা চেষ্টার বিচার চাইতে বনানী থানায় যান পরিমণি। সিসিটিভি ফুটেজে স্পষ্ট, নাসির সহ 5 আসামিকে আজই তোলা হবে আদালতে। আঞ্চলিক লকডাউনেও কমছে না সংক্রমণ। রাজশাহীতে করোনায় ও উপসর্গ নিয়ে 12 জনের মৃত্যু। সিন্ডিকেটের নিয়ন্ত্রণে ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স সেবা অ্যাপ চালুর উদ্যোগ। রাজধানীর কামরাঙ্গীরচরে আদি বুড়িগঙ্গা খাল দখলমুক্ত করতে ফের অভিযান। গুড়িয়ে দেয়া হচ্ছে একের পর এক অবৈধ স্থাপনা। বরেন্দ্র অঞ্চলে বাড়ছে চুক্তিভিত্তিক আম চাষের পরিধি। বছর জুড়ে ক্রেতা প্রতিষ্ঠানের সহায়তা উৎসাহী করছে চাষিদের দীর্ঘমেয়াদে না করার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ঢাকার বোট ক্লাবে ধর্ষণ হত্যা চেষ্টার বিচার চাইতে ঘটনার রাতেই বনানী থানায় যান চিত্রনায়িকা পরিমণি। থানার ভেতরে সিসিটিভি ফুটেজে রয়েছে তার স্পষ্ট প্রমাণ। এরপরও 4 দিনে গ্রহণ করা হয়নি কোনো লিখিত অভিযোগ। সংবাদ সম্মেলনের পরই টনক নড়ে পুলিশের। এদিকে গতকাল গ্রেফতারের পর আজই ব্যবসায়ী নাসির সহ আসামিদের তোলা হতে পারে আদালতে। সিসিটিভি ফুটেজেই স্পষ্ট, ধর্ষণ ও হত্যা চেষ্টার বিচার চাইতে বনানী থানায় গিয়েছিলেন অভিনেত্রী পরিমণি। 10 জুন রাতে বোট ক্লাবে নির্যাতনের শিকার হওয়ার পর বনানী থানায় যে পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেন জনপ্রিয় এই চিত্রনায়িকা। যদিও 4 দিনেও কোনো লিখিত অভিযোগ গ্রহণ করা হয়নি। এদিকে রোববার রাতে সংবাদ সম্মেলনের পরই সোমবার সকালে মামলা ও দুপুরে আসামিরা গ্রেফতার হয় স্বস্তি প্রকাশ করেছেন পরি। রাতে সংবাদ সম্মেলনে তিনি জানান আইনেই তার ভরসা। যারা আসলে দায়িত্ব নিয়েছেন এখন আর মানে ভরসা হারানোর কিছু আমার নাই। আমি আসলে সত্যি সাহস পাচ্ছি। এবার আমার আইনের উপর আস্থা আছে যে আসলে আমার তো মামলাই নেওয়া হচ্ছিল না। এখন যেহেতু সবাই আমার পাশে আছে, আমার তো আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। মদ তো আমাকে জোর করে গিলানো হয়েছিল। মদের বোতলটা এভাবে চেপে ধরে মুখের মধ্যে দেওয়া হয়েছিল আমার দাঁত এখান থেকে ঠোঁট ফুলে গেছিল। আমি যখন থানায় গেছিলাম আমার পুরো ঠোঁট ফোলা এখান থেকে। আপনার সাথে যে ছিলেন দেখেন না, ওই আছে তো পুরো গায়ে এখন পর্যন্ত দাগ আছে। সামনে দেখছে ওই দিন ওর নাকে এভাবে মাসছে, নাকে এখানে রক্ত শুকায় ছিল। গায়ে হাত তুলছে, তাই বলে কি গায়ে হাত তোলা সমাধান? এটা তো হইতে পারে না। নিশ্চয়ই কোনো আইন আছে, আইন অনুযায়ী হবে তার। এই আইনে যা সর্বোচ্চ বিচার আমি সেটাই চাচ্ছি। আমি এখন উঠে দাঁড়ানোর মতো ভরসা পাচ্ছি, আমি পারবো। আমি এখন পুরোটা লড়তে চাই। ওনারা আমাকে এইভাবে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। আমি এই কয়েক ঘন্টায় টের পেয়েছি। আমি আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভোরে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে পোস্ট দেন পরিমণি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের আশীর্বাদ বলে উল্লেখ করেন তিনি। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান তিনি, যাতে আর কোনো মেয়েকে নির্যাতনের শিকার হতে না হয়। সোমবার সাভার থানায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ সহ 6 জনের নামে মামলা করা হয়। পরে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে নাসির উদ্দিন সহ 5 আসামিকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। চিত্রনায়িকা পরিমণিকে হত্যা ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ সহ 5 জনকে রাখা হয়েছে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে। ডিবি কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার বুলবুল রেজা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বুলবুল, গতকাল যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ চিত্রনায়িকা পরিমণির দায়ের করা যে মামলা হত্যা এবং ধর্ষণ চেষ্টায় সাভার মডেল থানায় যে মামলাটি হয়েছিল, সেই 5 আসামিকে দুপুর 2টার পরে এই যে ডিবি কার্যালয় থেকে কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং এখন থেকে ঠিক 5 মিনিট আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের যিনি উপ পুলিশ কমিশনার রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন তাদের সব প্রস্তুতি সম্পন্ন এবং তারা 10 দিনের রিমান্ড প্রেয়ার করবেন আদালতের কাছে। এই 10 দিনের রিমান্ড হয়তো কোর্ট 5 দিন বা 7 দিন যতদিনই মঞ্জুর করুক, এই রিমান্ড শেষ হওয়ার পর, অর্থাৎ রিমান্ডের জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর প্রয়োজনে আবারও গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে তারা আবার রিমান্ড
চাইতে পারেন আদালতের কাছে। এবং আরও একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, যেহেতু সাভার মডেল থানায় মামলা দায়ের হয়েছে, ঢাকা জেলা পুলিশও কিন্তু তাদের যে মামলাটি রয়েছে সেই মামলার জন্য রিমান্ড প্রেয়ার করতে পারে আদালতের কাছে। সেক্ষেত্রে তাদের গোয়েন্দা পুলিশের রিমান্ড শেষ হওয়ার পর তাদেরকে শোন অ্যারেস্ট দেখাতে হবে, সেই অ্যারেস্টের পর কিন্তু তারা সেই রিমান্ডটি চাইতে পারবে। এবং প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য আসলে এখন পর্যন্ত আমরা খুব একটা জানি না, তবে এতটুকু জানতে পেরেছি যে 3জন নারীকে আটক করা হয়েছে। এই নারীদের সাথে কিন্তু যিনি এই মামলার প্রধান আসামি এবং দ্বিতীয় আসামি যাকে এজাহারভুক্ত আসামি তুহিন সিদ্দিকী অমিত, তাদের একটি সম্পর্ক ছিল অনেক আগে থেকেই। রাজধানীর বিভিন্ন যে বারগুলো রয়েছে বা পার্টি সেন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের যাতায়াত ছিল। প্রাথমিকভাবে এই তথ্যটুকুই আমরা জানতে পেরেছি। এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরের যিনি যুগ্ম পুলিশ কমিশনার রয়েছেন মোহাম্মদ হারুনুর রশিদ, তার সাথেও কথা বলেছি। তিনি জানিয়েছেন কিছুক্ষণ পর তিনি গণমাধ্যম কর্মীদের সাথে হয়তো কথা বলবেন, অর্থাৎ তাদেরকে এর পরবর্তী কার্যক্রম কি বা পরিমণিকে নিয়ে অর্থাৎ প্রিয় যেখানে ঘটনাটি ঘটেছিল সেই ঢাকা বোট ক্লাবেও নিয়ে যাওয়া হতে পারে। তো আমরা রয়েছি এখানে ডিবি অফিসের সামনে, দুপুর 2টার পরে হয়তো তাকে নিয়ে যাওয়া হবে, তারপর পুলিশের সাথে আমরা কথা বলার চেষ্টা করব কি জানানো হয়। তো এখন পর্যন্ত এই ছিল সোহাগ আমার কাছে সবশেষ তথ্য। রাজধানীর ডিবি কার্যালয়ের সামনে থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার বুলবুল রেজা। করোনা প্রসঙ্গ, কোনো পদক্ষেপে ঠেকানো যাচ্ছে না সীমান্ত জেলায় করোনা সংক্রমণ। রাজশাহী মেডিকেলে একদিনে করোনায় ও উপসর্গে মারা গেছেন 12 জন। খুলনায় 537 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন 166 জন। এই মুহূর্তে রাজশাহী কাটাখালী এলাকায় আছেন রাকিবুল হাসান এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন তরিকুল ইসলাম। প্রথমে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, ধন্যবাদ। রাজশাহীতে করোনা প্রতিদিনই আসলে বাড়ছে, করোনার সংক্রমণ যেমন বাড়ছে একইভাবে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও মৃতের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য কিন্তু আজকে রাজশাহীতে কিন্তু যে লকডাউন দেওয়া হয়েছে আজকে তার 5ম দিন। আমরা দেখছি রাজশাহী শহরে প্রবেশদ্বারের যে সমস্ত জায়গাগুলো রয়েছে, বিশেষ করে রাজশাহীর কাটাখালী, কাশিয়াডাঙ্গা এবং নওদাপাড়া আমচত্বর, সেই জায়গাগুলো কিন্তু পুলিশ চেকপোস্ট বসিয়ে যেই লকডাউনের যে বিধিনিষেধগুলো আছে, যারা বিধিনিষেধের আওতা মুক্ত তাদের ব্যতীত যারা অযথাই কোনো কারণ ছাড়াই আসলে শহরের প্রবেশের চেষ্টা করছেন বা শহর থেকে বের হওয়ার চেষ্টা করছেন তাদেরকে পুলিশ এখানে আটকাচ্ছে এবং তাদেরকে কিন্তু সেই কারণে কৈফিয়ত দিতে হচ্ছে। এবং এর পাশাপাশি জেলা প্রশাসনের কয়েকটি ভিজিলেন্স টিম আছে, তারা কিন্তু এই কারণে অনেক ফাইনও করছে। একটা জিনিস একটু আমরা লক্ষ্য করছি যে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু এই করোনা সতর্কতায় এবং লকডাউন মেনে চলার কারণে মাইকিং করা হচ্ছে এবং মানুষজনকে কিন্তু সচেতন করা হচ্ছে যাতে করে অযথা ঘোরাফেরা না করে। এবং আপনি জানেন যে রাজশাহীতে আমের ব্যবসা এখন কিন্তু একেবারেই জমজমাট এবং একটা পূর্ণ একটি সময় আমের ব্যবসার জন্য, সেই কারণে এই সমস্ত বিধিনিষেধের আওতামুক্ত কিন্তু সেই আমের ব্যবসায়ীরা থাকছেন। তবে সেটিকে পুঁজি করে অজুহাত দেখিয়ে কেউ যাতে করে অযথা ঘোরাফেরা করতে না পারে সেই বিষয়টিও কিন্তু এখানে লক্ষ্য রাখা হচ্ছে। আপনি জানেন যে রাজশাহীতে গেল 24 ঘন্টায় কিন্তু 12 জনের মৃত্যু হয়েছে করোনা পজিটিভ, তাদের মধ্যে 8 জন এবং উপসর্গ নিয়ে 3 জন মারা গেছে, যাদের মধ্যে রাজশাহীতে 3 জন, চাঁপাইনবাবগঞ্জে 7 জন, নাটোরের 1 জন এবং নওগাঁর 1 জন আছে। তো এই অবস্থায় যখন মৃত্যুর হার বাড়ছে, করোনা সংক্রমণের হার বাড়ছে, তখন আসলে যেটি বলছেন স্থানীয় প্রশাসন, চিকিৎসকরা এবং করোনা বিশেষজ্ঞরা, তারা বলছেন যে আসলে লকডাউনটি অনেক বেশি কার্যকর হবে। কিন্তু রাজশাহী সিভিল সার্জনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে যেই লকডাউনটি দেওয়া হচ্ছে সেটির সঠিক ফলাফল পেতে গেলে কিন্তু 1 মাস সময় লাগবে। সে কারণে এই লকডাউনটা অনেক বেশি জোরদার হওয়া প্রয়োজন। রাজশাহী করোনা পরিস্থিতি এই ছিল, এই সর্বশেষ শুনবো খুলনার, সেখানে আছে সহকর্মী তরিকুল। ধন্যবাদ রাকিব। খুলনায় করোনা পরিস্থিতির ধীরে ধীরে অবনতি হচ্ছে, অর্থাৎ এখানে মানুষের সংক্রমণের হার কিন্তু বাড়ছে। প্রতিদিন কিন্তু 100 ছাড়াচ্ছে, গত প্রায় 15 দিন ধরে 100 আক্রান্তের সংখ্যা ছাড়াচ্ছে। আজকে গত 24 ঘন্টায় খুলনায় 166 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে 537 জনের। আমরা যদি একটু আশপাশের জেলাগুলোতে তাকাই, আশপাশের জেলায় যশোর, সাতক্ষীরা, এদিকে কিন্তু আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী।
তো আমরা মৃত্যুর সংখ্যা যদি তাকাই তাহলে গত 24 ঘন্টায় আমরা দেখতে পাবো যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে ডেডিকেটেড হাসপাতাল রয়েছে সেখানে 4 জন মারা গেছেন এবং 4 জনের মধ্যে 2 জনের বাড়ি খুলনাতে এবং 2 জনের বাড়ি, একজনের বাড়ি বাগেরহাট এবং আরেকজন সাতক্ষীরাতে। তো সব মিলিয়ে 4 জন করে গত 10 দিন কিন্তু 4 জন করে এখানে মারা যাচ্ছে এবং করোনা হাসপাতালের যে পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং প্রতিদিনই আমরা বলার চেষ্টা করছি, এখানে কিন্তু প্রতিদিন প্রচুর রোগী আসছে খুলনা সহ বিভিন্ন জেলা থেকে এখানে এসে চিকিৎসা নিচ্ছে এবং এখানকার যে 100 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল, এই হাসপাতালের থেকে আসন সংখ্যার থেকে বেশি কিন্তু এখানে মানুষ চিকিৎসা সেবা নিচ্ছে। তো এখানে চিকিৎসার কিছু সংকট রয়েছে, কিছু সীমাবদ্ধতা রয়েছে, তার মধ্য থেকে কিন্তু এই চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে। তো আমরা একটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে স্বাস্থ্য বিধি নিয়ে। তো খুলনায় যে নতুন করে রোববার থেকে যে বিধিনিষেধ রয়েছে, সেই বিধিনিষেধের আওতায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে উদাসীনতা, করোনা নিয়ে মানুষের মধ্যে মুখ থেকে বলছে ভীতির কথা, কিন্তু আসলে প্রকৃতপক্ষে কেউ কিন্তু মানছেন না এবং বেশিরভাগ মানুষই মাস্ক ছাড়া এবং সেই সব এবং গণপরিবহনগুলোতে গাদাগাদি করে মানুষের চলাফেরা করা, এই স্বাস্থ্যবিধি কিন্তু উপেক্ষিত থেকে যাচ্ছে। সব মিলিয়ে আমার কাছে শোয়ার খুলনার এই ছিল সর্বশেষ তথ্য। করোনা পরিস্থিতির সবশেষ জানাতে খুলনা শিববাড়ি মোড় থেকে যুক্ত ছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম এবং তার আগে রাজশাহীর কাটাখালী এলাকা থেকে যুক্ত ছিলেন রিপোর্টার রাকিবুল হাসান। করোনার ভয়াবহতা থেকে মুক্ত হয়ে স্বাভাবিকের পথে এগোতে গিয়েও আবারও পিছিয়ে গেল ব্রিটেন। পরিকল্পনা অনুযায়ী 21শে জুনের মধ্যে লকডাউন প্রত্যাহার না করে বরং আগামী 19শে জুলাই পর্যন্ত বাড়ানো হলো বিধিনিষেধ। আর এ সব কিছুই হচ্ছে ভারতীয় বা ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের উচ্চ হারের কারণে। লন্ডন থেকে বিস্তারিত দেখুন শোয়েব কবিরের রিপোর্টে। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে নতুন শঙ্কার মধ্যে ঘুরপাক খাচ্ছে ব্রিটেন। লকডাউনের বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনা মাসখানেক পিছানোর ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজেই বললেন, আরো কিছুটা সময় অপেক্ষা হয়তো ব্রিটেনবাসীর জন্য মঙ্গলজনক হবে। We will aim to have double jabbed around 2/3 of the adult population, including everyone over 50, all the vulnerable, all frontline health and care workers, and everyone over 40 who received their first dose by mid-May. এমন পরিস্থিতি চলমান থাকলে ভ্যারিয়েন্টটি সংক্রমণের তৃতীয় ঢেউ ব্রিটেনে আঘাত হানতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই লকডাউন আরো 4 সপ্তাহ অর্থাৎ জুলাইয়ের 19 তারিখ পর্যন্ত থাকবে, কিন্তু জুলাই মাসেও বা জুলাইয়ের 19 তারিখের পরেও যে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবো তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। অতিরিক্ত এই সময়ে যুক্তরাজ্যে ভ্যাকসিন কার্যক্রমে আরো গতি আনা হবে। আগামী 28শে জুন আবারও পরিস্থিতি পর্যালোচনা করার কথা রয়েছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। রাজধানীর কামরাঙ্গীর চরে আদি বুড়িগঙ্গা দখল করা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, সোহার, বুড়িগঙ্গার যে আদি চ্যানেল সেটি উদ্ধারে অভিযান এখনো চলছে ঢাকা জেলা প্রশাসন এবং বিএডব্লিউটি এর যৌথ উদ্যোগে। ইতিমধ্যে বেশ কয়েকটি স্থাপনা এখানে আমরা দেখেছি ভাঙা হয়েছে, যেগুলো বুড়িগঙ্গার আদি চ্যানেল দখল করে মূলত করা হয়েছিল। এখনো স্থাপনা উচ্ছেদ চলছে। বিএডব্লিউটি এর যে এক্সকাভেটর রয়েছে সেই এক্সকাভেটর দিয়ে মূলত এগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমি যদি আপনাকে একটু বলি, মূলত হাইকোর্ট থেকে একটি আদেশ দেওয়া হয়েছে যে বুড়িগঙ্গার আদি চ্যানেল, যেটি কিনা একসময় প্রবাহমান ছিল, যেখান থেকে নৌযান চলাচল করতো, যেখান থেকে মূলত এই পুরো মোহাম্মদপুর, বসিলা বা ধানমন্ডি, হাজারীবাগ এই অঞ্চলের মানুষের জীবিকা কিংবা জীবনের যে দৈনন্দিন চাহিদা, পানির প্রয়োজন, সেগুলো এখান থেকেই নির্বাহ করা হতো। সেই আদি চ্যানেলটি দখল করে এখানে অসংখ্য স্থাপনা করা হয়েছে। তো সেরকম মোট 74টি স্থাপনা অবৈধ ঘোষণা করে হাইকোর্ট গত মার্চ মাসের 18 তারিখে আদেশ দিয়েছেন। বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, পরিবেশ কর্মীরাই আবেদনটি করেছিল। সেই আদেশের প্রেক্ষিতেই মূলত আজকে ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটি এর যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গত বছরে কিন্তু এখানে একটি উচ্ছেদ অভিযানে এসেছিল বিআইডব্লিউটি, কিন্তু মালিকানা জটিলতায় তখন কিন্তু এই উচ্ছেদ অভিযানটি সামনের দিকে এগোতে পারেনি, কিছু দূর করে বন্ধ হয়ে গিয়েছিল। যে আসলে এই নদীর মালিক কারা, বিআইডব্লিউটি, সিটি কর্পোরেশন নাকি জেলা প্রশাসন, এমন কিন্তু নানা সমস্যার কারণেই ঢাকার অনেক স্থাপনায় অনেক জায়গায় উচ্ছেদ করা যায় না। তো সেটাই কিন্তু এখন দেখছেন যে এই মুহূর্তে কিন্তু সেই উচ্ছেদ অভিযানটি চলছে এবং এখানে কিন্তু এই যে পুরো
আদি বুড়িগঙ্গা চ্যানেল আপনারা দেখছেন, এই পুরো চ্যানেল জুড়েই কিন্তু এমন অসংখ্য স্থাপনা রয়েছে। আমার ডান পাশে বাম পাশে এই পুরো স্থাপনাগুলোই হয়তো ধীরে ধীরে উচ্ছেদ করা হবে। তবে আপনি দেখছেন ঠিক এ পাশটাও আপনি দেখছেন, এ পাশেও কিন্তু এমন অসংখ্য স্থাপনা রয়েছে। সেগুলোও যে ৭৪টি স্থাপনার কথা বলা হয়েছে, সেগুলো মূলত স্থাপনার জন্য এখন বিআরডব্লিউটি এবং জেলা প্রশাসনের যারা উচ্ছেদ কর্মকর্তা রয়েছে তারা চেষ্টা করছেন। দেখা যাক কতটুকু উচ্ছেদ করা যায়, আমরা সেটা নিশ্চয়ই আপনাকে আবার পরবর্তী খবরে জানাবো। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ। সোহার। রাজধানীর কামরাঙ্গীর চর থেকে উচ্ছেদ অভিযানের সবশেষ জানাচ্ছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। বছরের পর বছর ধরে সিন্ডিকেটের কবলে পড়ে আছে অ্যাম্বুলেন্স সেবা। দেশের অন্যান্য হাসপাতাল তো আছেই, তবে ঢাকা মেডিকেলে এই পরিস্থিতি প্রকট। সিন্ডিকেটের ছত্রছায়ায় রোগী ও স্বজনদের কাছ থেকে আদায় করা হচ্ছে লাগামহীন ভাড়া। কেউ ইচ্ছে করলেই ঢাকার বাইরে থেকে আসা অ্যাম্বুলেন্সের কম টাকায় সেবা নিতে পারছেন না। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সব চালককে অ্যাবসেন্ট নিয়ন্ত্রণে আনার কথা ভাবছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত বেলায়েত হোসেনের রিপোর্টে। রোগী নিয়ে ঢাকার বাইরে থেকে আসা অ্যাম্বুলেন্সগুলো হাসপাতালে প্রবেশ করতে না করতেই বের হবার তাড়া। অন্য কোনো জেলা থেকে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী বহন করার কোনো সুযোগই নেই। পার্টির ছায় যে একটু পরে দিয়ে বারোটা, আর এখানে তো আমরা দাঁড়াতে পারি না। আমরা রোগীগুলো ঠিক মতো নামাইতে পারি না এবং করতে হয়, যার কারণে আমাদের পিড়াপিড়ি পড়তে হয়। বাইরে থেকে আসা চালকদের অভিযোগ, এখানকার সিন্ডিকেটের চাপে খালি গাড়ি নিয়েই ফিরতে হয় তাদের। আর এই সুযোগে রোগীদের কাছে ইচ্ছে মতো ভাড়া আদায় করছেন সিন্ডিকেটের সদস্যরা। অন্য রোগীর তো নেই না, অন্য গাড়ি আছে, ওরা জায়দামেলা করে। আমি কে করবো ঝগড়া, ওরা রোগী দেয় না, বাধা দেয়। যদিও এসব অভিযোগ অস্বীকার করছেন ঢাকা মেডিকেল প্রাঙ্গণে থাকা চালক মালিকরা। একবার জিজ্ঞেস করেন যে এখন টানতে পারে কিনা। যারা বাইরে থেকে আসছে তাদেরকে জিজ্ঞাসা করেন, আমাদের এখানে কোনো বাইরের গাড়ি আটক করা হয় না। যারা বাইরে আর আপনি ভেতরে কিভাবে? আমরা তো এখানে সবাই ভিতরে ব্যবসা করতেছি। তবে ভুক্তভোগী রোগী স্বজনদের ভাষ্য মতে সিন্ডিকেটের কবলে পড়েই অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাদের। সিন্ডিকেট নিয়ে কথা বলতেও ভয় পান অনেকেই। স্বাধীনতা কথা বলি, নিরাপত্তা দিবে কে? আপনি দিবেন? এখন আমার মনে হয় যে সিন্ডিকেট আসছে সম্ভবত, নাহলে একটা ওয়ার্ডে যদি একটা রোগী মারা যায় তাহলে কেউ ওয়ার্ডে যায় কেন? অ্যাম্বুলেন্সের এই সিন্ডিকেট ভাঙতে এবার অ্যাপস ভিত্তিক সেবা চালুর উদ্যোগ নিচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে ওইখানে একটা প্রতারক চক্র কাজ করে, সিন্ডিকেট বলা হয়, কাজ করে। সেটাকে আমরা কিন্তু একটা অ্যাপসের আন্ডারে অলরেডি কাজ শুরু করেছি, অ্যাপস তৈরি করছি আমরা। যারা আসলেই নিতে চায় সার্ভিস, তারা যেন এই অ্যাপসের মাধ্যমে আসে এবং এই জায়গায় তখন আর কোনো সমস্যা না। সংশ্লিষ্টরা বলছেন শুধু অ্যাপসই নয়, সিন্ডিকেট ভাঙতে প্রয়োজন আরও কার্যকর পদক্ষেপ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট দু একদিন কিংবা দু এক বছরের নয়, বছরের পর বছর ধরে চলে আসা এই সিন্ডিকেটের কবলে পড়ে আছে রোগী, স্বজন, এমনকি অ্যাম্বুলেন্সের চালক মালিকরাও। এতদিন পরে হলেও সিন্ডিকেট রোধে অ্যাপ ভিত্তিক যে সেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, এখন দেখার বিষয় তা কতটা কার্যকর হয়। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে বাড়ছে চুক্তিভিত্তিক আম চাষের পরিধি। এই পদ্ধতিতে বছর জুড়ে পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে ক্রেতা প্রতিষ্ঠান, যা চাষিদের উৎসাহী করে তুলছে। তবে চুক্তি দীর্ঘমেয়াদী না করার পরামর্শ অর্থনীতিবিদদের। রাজশাহীর গোদাগাড়ি ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ, ছবি তুলেছেন মোমেন হোসেন। যে কারোরই নজর কাড়বে বিস্তীর্ণ বাগান জুড়ে থোকায় থোকায় সাজানো নানা জাতের আম। বাগানীদের ব্যস্ততা বলে দিচ্ছে পরিচর্যা পর্ব শেষে এখন চলছে বাজারজাতকরণ। চাষিরা জানালেন এবার ফলন ভালো, বাজার দরও ভালো। কোনো কারণে লোকসানের আশঙ্কা থাকলে তাদের অন্যতম ভরসা গোদাগাড়িতে গড়ে ওঠা আমজাত খাদ্যপণ্য তৈরির কারখানা। আমি তো পরিশ্রম করলে পয়সা বেশি পাওয়া যায়। যে জায়গাতেই চাষ করে আমি চুক্তিভিত্তিক করি। চুক্তিভিত্তিক চাষ ভালো বাড়ছে এবং আরো লোকজন আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয় বা টেকনিক্যাল সাপোর্টগুলো, যেটা মেইনলি প্রয়োজন। আমজাত পণ্য তৈরির প্রতিষ্ঠানগুলোর তথ্য, দেশে বর্তমানে ম্যাঙ্গো ফ্রুট, ড্রিঙ্ক ও জুসের বাজার 700 কোটি টাকার। প্রতি বছর এই বাজার বাড়ছে 10% করে। চাহিদা যোগান ঠিক রাখতে তাই বাগান সম্প্রসারণে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। কন্ট্রাক্ট ফার্মিং এর হিসাব হচ্ছে যে ওনারা যে পণ্য তৈরি করবে সেই পণ্যটা আমরা কিনতে বাধ্য। অনেকেই কিন্তু পুরনো গাছ কেটে দেয়, অনেক কিছু করে ফেলে, যার কারণে কিন্তু প্রোডাক্টিভিটি কমে যায়। বিশ্লেষকরা বলছেন কৃষি বীমা জনপ্রিয় করতে পারলে আরো লাভজনক হবে চুক্তিভিত্তিক এই চাষ পদ্ধতি। চুক্তিটা কি স্বল্প মেয়াদে হবে না দীর্ঘমেয়াদী হবে? আমি মনে করি যেহেতু এসব কৃষিভিত্তিক উৎপাদনের ক্ষেত্রে স্বল্প মেয়াদী যদি করা হয়, সেটি কিন্তু আসলে সবার জন্যই ভালো। ব্যবসায়িক লাভজনক এই পদ্ধতিতে চাষিরা যেন প্রতি বছরই দর কষাকষির সুযোগ পান, অর্থাৎ তারা যেন ক্রেতা প্রতিষ্ঠানের কাছে জিম্মি না হয়ে পড়েন, তা স্থানীয় প্রশাসনের নজরদারিতে রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ,
গোদাগাড়ী, রাজশাহী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মদের বোতলটা এভাবে চেপে ধরে মুখের মধ্যে দেওয়া হয়েছিল আমার। বোট ক্লাবে ধর্ষণ হত্যা চেষ্টার বিচার চাইতে বনানী থানায় যান পরিমণি। সিসিটিভি ফুটেজে স্পষ্ট, নাসির সহ 5 আসামিকে আজই তোলা হবে আদালতে। আঞ্চলিক লকডাউনে কমছে না সংক্রমণ। রাজশাহীতে করোনায় ও উপসর্গ নিয়ে 12 জনের মৃত্যু। সিন্ডিকেটের নিয়ন্ত্রণে ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স সেবা অ্যাপ চালুর উদ্যোগ। রাজধানীর কামরাঙ্গীর চরে আদি বুড়িগঙ্গা খাল দখলমুক্ত করতে ফের অভিযান। গুড়িয়ে দেয়া হচ্ছে একের পর এক অবৈধ স্থাপনা। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।